দেখো, তো আজ আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে র্যাস সিস্টেম, অর্থাৎ রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এখন কোশ্চেন হচ্ছে এই সিস্টেমটা আমরা কেন পড়বো আর এটা কি। তো আমরা নাম দেখেই বুঝতে পারছি যে এখানে তিনটে জিনিস, অর্থাৎ রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন, এই তিনটে জিনিস মিলে একটা সিস্টেম বা তন্ত্র গঠন করেছে যেটা রেগুলেশন অফ কিডনি ফাংশন এটাকে নিয়ন্ত্রণ করে। এছাড়া এর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে যখন আমাদের শরীরে ব্লাড প্রেশার বা রক্তের চাপ কমে যায় তখন তৎক্ষণাৎ আমাদের শরীরে সেই ব্লাড প্রেশারটাকে মেনটেন করতে বা রেগুলেট করতে বা নর্মাল প্রেসারে আনতে এই সিস্টেমটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তো লং টার্ম রেগুলেশনের ক্ষেত্রে আমরা এই সিস্টেমটাকে ব্যবহার করি বা শরীর এই মেকানিজমটাকে ব্যবহার করে। কি না, দেখে নাও, যদি আমাদের শরীরে ব্লাড প্রেশার কমে যায় তাহলে কোন কোন ক্ষেত্রে ব্লাড প্রেশার কমতে পারে। এক, দেখো, ডিহাইড্রেশন। যদি আমাদের শরীরে ডিহাইড্রেশন হয় তাহলে ব্লাড ভলিউম বা রক্তের পরিমাণ কমে যেতে পারে। তারপরে Na+ ডেফিসিয়েন্সি, অর্থাৎ সোডিয়াম যদি আমাদের শরীরে কমে যায় বা Na+ যদি কমে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ব্লাড প্রেশার ফল করতে পারে। এছাড়াও হেমারহেজ, অর্থাৎ যদি এক্সেসিভ ব্লিডিং হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের শরীরে রক্তের পরিমাণ কি কমে যেতে পারে। আর রক্তের পরিমাণ যখন কমে যাবে অবশ্যই কি ঘটনা ঘটবে, দেখো সিরিয়ালি স্টেপ বাই স্টেপ। অর্থাৎ দ্বিতীয় নম্বরে কি বলছে, ডিক্রিজ ইন ব্লাড ভলিউম, অর্থাৎ রক্তের ভলিউম বা রক্তের পরিমাণ কমে গেল, যার ফলে কি হলো না, ডিক্রিজ ইন ব্লাড প্রেশার, অর্থাৎ রক্তের চাপ কমে গেল। এখন কোশ্চেন হচ্ছে রক্তের চাপই বা কি। অর্থাৎ আমি যদি সহজভাবে বলি তাহলে ধরে নাও যে যদি এটা রক্তবাহ হয়, অর্থাৎ ব্লাড ভেসেল বা আর্টেরিওলস, তাহলে এর মধ্য দিয়ে যখন রক্ত যায়, অর্থাৎ রক্তবাহের মধ্য দিয়ে যখন রক্ত যায় তখন রক্তবাহের প্রাচীরে যে চাপটা দেয় সেটাই হচ্ছে ব্লাড প্রেশার। তো এই ক্ষেত্রে দেখো এই তিনটে কন্ডিশন বা আরো অনেক কন্ডিশনের কারণে ব্লাড কমে গেল, যার ফলে ব্লাড প্রেশার কমে গেল। অর্থাৎ এই ব্লাড প্রেশারটা বুঝবে কে, দেখো, তো এই ক্ষেত্রে যখন ব্লাড প্রেশারটা কমে যাবে তখন আমাদের কিডনির মধ্যে জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস বলে একটা যন্ত্র আছে, জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস। অর্থাৎ সেটা কি কি নিয়ে তৈরি না, তার তিনটি উপাদান। একটা হচ্ছে জেজি সেল, আর একটা হচ্ছে ম্যাকুলা ডেন্সা, যেটা ডিস্টাল কনভলিউটেড বা দূরসংবর্ত নালিকার মধ্যে থাকা কোষ। আরেকটি এদের মাঝখানে থাকে ল্যাসিস সেল। তো এদের মধ্যে ম্যাকুলা ডেন্সা কেমো রিসেপ্টর হিসেবে কাজ করে। অর্থাৎ ম্যাকুলা ডেন্সার মধ্যে যদি ব্লাড ভলিউম কমে যায় বা সলিউট বা সোডিয়ামের পরিমাণ কমে যায় তাহলেও বুঝতে পারে, তখন সিগন্যাল জেজি সেলকে দেয়। এছাড়াও অ্যাফারেন্ট আর্টেরিওলের যে ওয়াল বা অন্তর্বাহী ধমনীর যে ওয়াল, সেখানে এই যে জেজি সেলটা থাকে, সেই জেজি সেল থেকে সেটা জেজি সেলও কিন্তু বুঝতে পারে যে ব্লাড প্রেশার কমে গেছে। তখন এই জেজি সেল থেকে কি হয় না, কিডনির যে জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস তার জেজি সেল থেকে কি তৈরি হয় না, রেনিন নামক একটি এনজাইম তৈরি হয়। কি তৈরি হয়, রেনিন নামক একটা এনজাইম। কি করে না, দেখো কি করে স্টেপ বাই স্টেপ। এই রেনিন তখন সরাসরি ব্লাড সার্কুলেশনে আসে। ব্লাড সার্কুলেশনে আগে থেকেই লিভারের মধ্যে যেমন গ্লোবিউলিন বা অন্যান্য প্রোটিন যেমন তৈরি হয়, অ্যানজিওটেনসিনোজেন নামক একটা প্লাজমা প্রোটিনও রক্তের মধ্যে থাকে। তখন এই রেনিনের উপস্থিতিতে অ্যানজিওটেনসিনোজেনটা ক্যাটালাইজ হয়ে ভেঙে গিয়ে অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট হয়। মনে রাখবে,
অ্যানজিওটেনসিনোজেন কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্ম, অর্থাৎ এই ফর্মে কোনো কাজ করতে পারে না। অ্যানজিওটেনসিন 1ও কিন্তু ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এই ফর্মেও কোনো কাজ করতে পারে না। দেখো এরপরে এই অ্যানজিওটেনসিন ব্লাডের মধ্য দিয়ে সারা দেহে যাবে এবং সারা দেহে যাওয়ার সময় লাংসের পাশে যখন যাবে তখন ফুসফুস থেকে একটা স্পেশাল এনজাইম তৈরি হবে যার নাম অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটি কি করলো না ওই যে আগে থেকে রক্তের মধ্যে অ্যানজিওটেনসিন 1 আছে তাকে কনভার্ট করে কিসে পরিণত করলো, অ্যানজিওটেনসিন 2। এখন এই অ্যানজিওটেনসিন 2 হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, অর্থাৎ এই কিন্তু সমস্ত কাজটি করবে ব্লাড প্রেশারকে মেনটেন করার জন্য। এখন দেখো এই অ্যানজিওটেনসিন 2 কি করে ব্লাড প্রেশারকে মেনটেন করবে আমরা এবার দেখব। তাহলে অ্যানজিওটেনসিন 2 কি করলো, এ সরাসরি হাইপোথ্যালামাসকে সিগন্যাল দিল কি করতে না, হাইপোথ্যালামাসকে সিগন্যাল দিল যে কি তৈরি করলো না, সিআরএইচ অর্থাৎ কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, যেটি অ্যান্টেরিয়ার পিটুইটারিকে অ্যাক্টিভেট করলো। অ্যান্টেরিয়ার পিটুইটারি তখন এখান থেকে তৈরি করবে কি, এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই এসিটিএইচ এবার আমরা জানি যে কিডনির উপরে, আমাদের কিডনির উপরে যে অ্যাড্রিনাল কর্টেক্স থাকে সেই অ্যাড্রিনাল কর্টেক্সের যে জোনা গ্লোমেরুলাস, অর্থাৎ কর্টেক্সের 3টি অঞ্চল, জোনা গ্লোমেরুলাসা, জোনা রেটিকুলাসা, জোনা ফ্যাসিকুলাটা। তো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন তখন জোনা গ্লোমেরুলাসা থেকে কি হরমোন তৈরি করবে, অ্যালডোস্টেরন। তাহলে দেখো কি হচ্ছে, অর্থাৎ অ্যানজিওটেনসিন আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কি না অ্যালডোস্টেরন হরমোন রিলিজ করলো। যে অ্যালডোস্টেরন কি করে না আমাদের যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা দূরসংবর্ধ নালিকা ও কালেক্টিং ডাক্ট থেকে সোডিয়াম এবং ওয়াটারকে রিঅবজর্ব অর্থাৎ পুনঃশোষণ করে। এই ক্ষেত্রে বলে দেওয়া দরকার যে এই যে সোডিয়াম, অ্যালডোস্টেরন কিন্তু ডিসিটি, লেট ডিসিটি অর্থাৎ ডিসিটির শেষের দিকে অর্থাৎ দূরসংবর্ধ নালিকা শেষের দিকে এবং কালেক্টিং ডাক্টের মধ্যে কি করে না সোডিয়ামকে রিঅবজর্ব করে, ওয়াটারকে কিন্তু করে না। কিন্তু দেখো আমরা অসমোসিসের নিয়ম অনুসারে জানি কি যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়। তাই এই ক্ষেত্রে যদি দেখো, তুমি যদি দেখো এখানে যে ধরে নাও এটা হচ্ছে আমার ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এর মধ্যে ফিল্ট্রেট আছে আর এর পাশে আমার আছে ব্লাড ভেসেল। তাহলে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে সোডিয়ামটা রিঅবজর্ব হচ্ছে, আর যখনই সোডিয়াম রিঅবজর্ব তখন সোডিয়ামের পরিমাণ এখানে কি বেড়ে যাচ্ছে না। তো সোডিয়ামের পরিমাণ যদি এখানে বেড়ে যায় তাহলে এখানে ঘনত্ব বাড়ছে, যার ফলে এখান থেকে জল এর মধ্যে প্রবেশ করছে। তাই আমরা ইন কিডনি সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅবজর্পশন টেক প্লেস অ্যাট ডিসিটি অ্যান্ড কালেক্টিং ডাক্ট লিখলাম। এখন দেখো কি হচ্ছে, দেখো তাহলে যদি এবার ফিল্ট্রেট থেকে বা ওই ডিস্টাল কনভলিউটেড থেকে আমরা যদি সোডিয়াম Na+ এবং ওয়াটারকে রিঅবজর্ব করি তাহলে এইটা কি করব, আমরা আবার পুনরায় ব্লাড স্ট্রিমে ফেরত পাঠাবো, তাহলে আমার ব্লাড ভলিউম কি বাড়বে। তাহলে ব্লাড ভলিউম যদি বাড়ে আলটিমেট আমার ব্লাড প্রেশার বাড়বে। এখন কি করে ব্লাড প্রেশার বাড়বে, দেখো যদি ব্লাড ভলিউম বাড়ে তাহলে বেশি মাত্রায় ব্লাড কোথায় যাবে, হার্টের মধ্যে যাবে। আর বেশি মাত্রায় ব্লাড যদি হার্টের মধ্যে যায় তাহলে হার্ট থেকে আবার বেশি মাত্রায় রক্ত কি বার হবে। তো যদি বেশি মাত্রায় রক্ত বার হয় তাহলে তো ব্লাড প্রেশার বাড়বেই। ক্লিয়ার? তাহলে কি করলো না অ্যানজিওটেনসিন 2 অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন রিলিজ করতে সাহায্য করলো। যে অ্যালডোস্টেরন হরমোন নেফ্রনের ডিসিটি এবং কালেক্টিং ডাক্টে কি করলো না সোডিয়াম এবং ওয়াটারকে রিঅবজর্ব করলো, এবং এই সোডিয়াম এবং ওয়াটার রিঅবজর্ব করার ফলে এগুলি যখন রক্তে আবার ফেরত গেল বা ব্লাড স্ট্রিমে ফেরত গেল তখন কিন্তু ব্লাড ভলিউম বাড়লো। আর ব্লাড ভলিউম বাড়লে হার্টের মধ্যে বেশি বেশি পরিমাণে
রক্ত যাবে এবং হার্ট থেকে রক্ত বেশি মাত্রায় বার হবে, তখন কিন্তু ব্লাড প্রেশার ইনক্রিজ করবে বা বিপি কি হাই হবে। এছাড়াও দেখো আরো অনেক পদ্ধতিতে বা স্টেপে অ্যানজিওটেনসিন 2 ব্লাড প্রেশারকে মেনটেন করতে পারে, রেগুলেট করতে পারে বা বাড়াতে পারে। অর্থাৎ দেখো অ্যানজিওটেনসিন ইজ এ গ্রেট ভ্যাসোকন্ট্রিক্টর অফ আর্টেরিওলস। দেখো এ একটা রক্তবাহের সংকোচক হিসাবে অ্যানজিওটেনসিন 2 এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অর্থাৎ ধরে নাও এটা একটা রক্তবাহ, তাহলে রক্তবাহের মধ্য দিয়ে রক্ত যাবে, তো রক্ত ধরে নাও এইটুকু, এই রক্তবাহের মধ্য দিয়ে 100 ml রক্ত যায়। এখন কোনো কারণে ব্লাড প্রেশার ফল করার কারণে বা ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণে এই রক্তবাহের মধ্য দিয়ে 50 ml রক্ত যাচ্ছে, তাহলে 50 ml রক্ত যদি যায় তার মানে এর গায়ে চাপটা কি কম পড়বে। তখন অ্যানজিওটেনসিন কি করবে, দেখো অ্যানজিওটেনসিন তখন এই ব্লাড ভেসেলকে অর্থাৎ এই রক্তবাহকে সংকোচন ঘটাবে, অর্থাৎ ডায়ামিটারকে কমিয়ে দেবে, অর্থাৎ এরকম কি করবে, কমিয়ে দেবে, অর্থাৎ ব্লাড ভেসেলটাকে কি সংকোচন করে দেবে। তখন দেখো ব্লাড প্রেশার কিন্তু রেগুলেশনে আসবে। এই ক্ষেত্রে মনে রাখবে কিন্তু যে ভ্যাসোকন্ট্রিক্টর হিসেবে যখন কাজ করবে তখন কিন্তু ব্লাড ভলিউম বাড়াতে পারবে না। ব্লাড ভলিউম একই আছে, কিন্তু রক্তবাহ বিশেষ করে আর্টেরিওলস গুলোকে সংকোচন করে রক্তের যে প্রেশার সেটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা করবে। এছাড়াও দেখো আরো অনেক পদ্ধতিতে কি করতে পারে না, অ্যানজিওটেনসিন 2 আমাদের যে পস্টেরিয়ার পিটুইটারি তাকে স্টিমুলেট করে, রিলিজ করতে কি না অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। এই অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন কি করে না, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন আমাদের ডিসিটি এবং কালেক্টিং ডাক্টের মধ্যে অ্যাকোয়াপোরিন রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে অ্যাকোয়াপোরিনের মাধ্যমে ডিসিটি এবং কালেক্টিং ডাক্ট থেকে জলকে কি পুনঃশোষণ করে, যার ফলে ইউরিন কনসেন্ট্রেট হয়। কিন্তু ইউরিনের মধ্যে যদি অতিরিক্ত জল বেরিয়ে যেতে থাকে তাহলে সেই জলটা কিন্তু এডিএইচ ধরে, অর্থাৎ ওই জলটাকে ওখান থেকে রিঅবজর্ব করে, অর্থাৎ তোমার কালেক্টিং ডাক্ট এবং ডিসিটি থেকে পুনরায় রিঅবজর্ব করে সেটা ব্লাডে ফেরত পাঠায়। আর যখনই ব্লাডে ফেরত পাঠাবে, ব্লাডে রিটার্ন করবে, তখন দেখো ব্লাড ভলিউম কি বাড়বে এবং আলটিমেট ব্লাড প্রেশার বাড়বে। এছাড়াও কি করতে পারে না, অ্যানজিওটেনসিন 2 আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, আমাদের কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার সিম্প্যাথেটিক নার্ভকে অ্যাক্টিভেট করে কি করে, সিম্প্যাথেটিক নার্ভকে অ্যাক্টিভেট করে ফাইট অর ফ্লাইট অর্থাৎ অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন হরমোন রিলিজ করতে সাহায্য করে। কোথা থেকে না, ওই যে অ্যাড্রিনাল কর্টেক্সের মেডালা থেকে, অর্থাৎ অ্যাড্রিনাল কর্টেক্সের মেডালা থেকে অ্যানজিওটেনসিন 2 আলটিমেট অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিনকে রিলিজ করতে স্টিমুলেট করে এবং যে গিয়ে কি করে না হার্টবিটটাকে বাড়িয়ে দেয়। আর হার্টবিট যদি বেড়ে যায়, অর্থাৎ এইচবিআর হার্টবিট রেট যদি বেড়ে যায় তাহলে বিপি বাড়বে, স্বাভাবিক। এছাড়াও এই যে অ্যানজিওটেনসিন 2 আরো কাজ করতে পারে, কি করতে পারে না, এ আমাদের ব্রেনের যে থার্স্ট সেন্টার, অর্থাৎ যেটাতে আমরা তৃষ্ণার্ত হই বা তৃষ্ণা আমাদের জল তেষ্টা পাই, সেই সেন্টারকে কি অ্যাক্টিভেট করে, যার ফলে আমাদের জল খাওয়ার ইচ্ছা প্রকাশ হয় এবং জল খেলে আমাদের বডির ব্লাড প্রেশারটা কি রেগুলেশনে আসতে পারে। তাহলে আমরা সহজ ভাষায় একবার বলে দিই কি করতে চাইলো, অর্থাৎ যখন আমাদের ব্লাড প্রেশার কমে যাবে তখন কি হবে না, তখন ওই ব্লাড প্রেশার কমে যাওয়াটাকে
রিসিভ করবে কে? জেজি সেল এবং ম্যাকুলা ডেন্সা। তখন জেজি সেল রেনিন নামক একটা এনজাইম তৈরি করবে, যে আগে থেকেই ব্লাডে থাকা একটা ইনঅ্যাক্টিভ প্রোটিন অ্যানজিওটেনসিনের উপর কাজ করবে। তখন অ্যানজিওটেনসিনকে ক্যাটালাইজ করে অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট করবে, যেটাও ইনঅ্যাক্টিভ। ওই অ্যানজিওটেনসিন 1 তখন কি করবে? ব্লাডের মধ্য দিয়ে লাংসের পাশাপাশি যাবে এবং লাংস থেকে একটা এনজাইম রিলিজ হবে যার নাম অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটা অ্যানজিওটেনসিন 1 কে কিসে কনভার্ট করবে? অ্যানজিওটেনসিন 2। আর এই অ্যানজিওটেনসিন 2 কি করবে না, আমি তো ডিটেলসে বললাম যে হাইপোথ্যালামাসের মাধ্যমে আলটিমেট অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে জোনা গ্লোমেরুলাস আছে সেখান থেকে অ্যালডোস্টেরন রিলিজ করবে, যে অ্যালডোস্টেরন নেফ্রনে ডিসিটি এবং কনভলিউটেড টিউবিউল ডিসিটি এবং কালেক্টিং ডাক্টে সোডিয়াম এবং Na+ এবং জলকে রিঅবজর্ব করবে এবং সেই রিঅবজর্ব করা জিনিসগুলো পুনরায় ব্লাড স্ট্রিমে ফেরত পাঠাবে। তার ফলে ব্লাড ভলিউম বাড়বে, আর ব্লাড ভলিউম বাড়লে ব্লাড প্রেশার বাড়বে। একভাবে হলো। অন্যভাবে কি না, অ্যানজিওটেনসিন একটা ভ্যাসোকন্ট্রিক্টর হিসাবে কাজ করে, যে ব্লাড ভলিউম বাড়াতে পারে না কিন্তু রক্তবাহের সংকোচন ঘটিয়ে ব্লাড প্রেশারটাকে মেনটেন করতে পারে, ব্লাড প্রেশারটাকে বাড়াতে পারে। তৃতীয় কি না, অ্যানজিওটেনসিন 2 পস্টেরিয়র পিটুইটারি থেকে অ্যান্টি ডাইউরেটিক হরমোন রিলিজ করে ডিসিটি এবং কালেক্টিং ডাক্টে ওই এডিএইচ এর মাধ্যমে জল পুনঃশোষণ করে সেই জলকে পুনরায় আবার ব্লাড স্ট্রিমে ফেরত পাঠায়, ফলে ব্লাড প্রেশার বেড়ে যায় আনটিল রিটার্ন টু দ্য নর্মাল হওয়ার পর্যন্ত। এছাড়াও অ্যানজিওটেনসিন 2 কি করে না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সিম্প্যাথেটিক নার্ভকে অ্যাক্টিভেট করে, যার ফলে অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন হরমোন তৈরি হয় অ্যাড্রিনাল মেডালা থেকে, যেটা হার্টবিট রেটকে বাড়ায় এবং ব্লাড প্রেশার আলটিমেট বাড়ে। এছাড়াও অ্যানজিওটেনসিন 2 কি করে, আমাদের যে তৃষ্ণার্ত স্থান ব্রেনের সেই অংশকে অ্যাক্টিভেট করে, যার ফলে আমাদের জল খাওয়ার প্রবণতা বাড়ে, জল খাওয়ার ইচ্ছা হয় এবং জল খেলে মোটামুটি আমাদের ব্লাড প্রেশারটা মেনটেন বা রেগুলেট হতে সাহায্য করে আর কি। তো এটাই আজকে। কোনো কিছু বুঝতে যদি না পারো